আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমাদের যে একদম শুরু থেকে আমরা যে কোর্সটা শুরু করেছিলাম, সেটার প্রথম পর্বটা দিয়ে কিন্তু মানে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেলাম। এরই মধ্যে আর কি আম, আমার স্টুডিও সেটআপের কাজ প্রায় শেষের দিকে। আর ধরেন আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো স্টুডিও সেটআপটা শেষ করার মানে পরপরই ইনশাল্লাহ আমার যতগুলো ভিডিও আপনারা পাবেন সেগুলো মূলত মোটামুটি আপনারা একটু ডিটেলস সহ পাবেন। অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো মানে বুঝতে অসুবিধা হয় সেই সব স্থানে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো একদম আপনারা মানে স্লোভাবে পাবেন। কোনো এতটা আমি দ্রুতভাবে বলবো না যে আপনার তো বুঝতে অসুবিধা হয়। আর বিভিন্ন প্রতিবন্ধকের মধ্য দিয়ে আর কি পার হয়ে আজকে থেকে আবার ইনশাল্লাহ আম, একদম শুরু থেকে যে সিরিজটা আমরা শুরু করছিলাম সেই সিরিজটা কিন্তু আবার চালু করলাম। তো অবশ্যই আজকে আমাদের এই সিরিজের সেকেন্ড পার্ট। আর প্রথম পার্টে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা মূলত ছিল যে আপনি আম, আমার যতদূর মনে পড়ে যে আম, যে আমরা যেই কাজটা গ্রাফিক্স ডিজাইনের কাজটা করব, বা আমি একজন ডিজাইনার হব, আমার কী কী যোগ্যতা লাগবে, আমি যে কাজটা করতে চাই সেটা মানে করব কি না, বা কিছুক্ষণ কিছুদিন করে আমি পরে মানে পরবর্তীতে আমি বুঝতে পারতেছি না এরকম আর কি, পরে আমি এটা ছেড়ে দিব। এরকম আম, এরকম না করে যেটা মূলত প্রথম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই কাজটা শুরু করব ইনশাল্লাহ। এবং কিভাবে কাজটা করব সেগুলোর দিক নির্দেশনা তো আমাদের মাধ্যমে পাবেন অবশ্যই। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হলো অনেকেই আর কি ইদানিং আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিচ্ছেন যে ডিজাইন শিখতে চান। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, সেটা হলো আমি মূলত আমার প্রতিদিন প্রায় অনেকগুলো ডিজাইন করতে হয় বা পাশাপাশি অনেক কাজ করতে হয়। এগুলোর পাশাপাশি যে আমি মূলত কিছু একটা সময় বের করে আপনাদের কিছুটা সময় দিব, আপনাদের হাতে কলমে একদম ধরুন লাইভে এসে কিছু সময় দিব যে এই কাজগুলো এভাবে করতে হয়, এই ডিজাইনটা এভাবে করতে হয়, মানে ডিজাইনের দিক নির্দেশনা দিব, সেই সময়টুকু আমার তেমন একটা হয় না। অর্থাৎ আমার নিজের সময় দেওয়ার মতো তেমন একটা সময় থাকে না। তো যতটুকু পারি ইউটিউবে, আর যতটুকু চেষ্টা করি আমি আপনাদের শেখানোর জন্য। ইউটিউবে ইনশাল্লাহ আগামীতে যদি কিছু কাজের চাপ কমে সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব এই ডিজাইনটা শেখানোর জন্য। আর আজকের যে পার্টটা সেই পার্টটা মূলত হবে আপনাদের আম, একদম সিম্পল ডিজাইনও আমি ধরবো না, কারণ আমার বিভিন্ন এর মধ্যে কয়েকটা আমি ভিডিও কিন্তু অবশ্যই দিয়েছি যেগুলোতে আমি কিছুটা বেসিক মানে ডিজাইনের বেসিক শেখানোর চেষ্টা করলাম। তো যেহেতু ডিজাইনের বেসিক আপনাদের শেখানোর কয়েকটা ভিডিও আমার অবশ্যই দেওয়া শেষ। এখন আমি চেষ্টা করব হালকা থেকে একটু উচ্চ, একটু হাই যে ডিজাইনগুলো রয়েছে, অর্থাৎ অনেকগুলো কাজ মিলে যেই একটা ডিজাইন তৈরি হয় সেই সব ডিজাইন দিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। অর্থাৎ একদম লো না, তবে কিছুটা সিম্পল থেকে শুরু করে আমি একটু হাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। তো আশা করি অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একদম সিরিজের শুরু থেকেই থাকবেন, প্রতিটা পর্ব একদম খেয়াল করে প্রতিটা জায়গায় জায়গায় স্টেপ বাই দেখবেন কিভাবে কাজগুলো করি, কিভাবে করতে হয়। কোনো জায়গায় যদি আপনি একটু অসুবিধায় পড়েন সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো চলে আসলাম কিন্তু আমাদের যে ডিজাইনটা আমরা করব সেই ডিজাইনটায়। মূলত আপনাকে যখন আপনার ক্লায়েন্টস আপনাকে একটা ডিজাইন সাবমিট করবে যে আপনি আমাকে এই ডিজাইনটা করে দেন, বা আমার এই ডিজাইনটাই লাগবে, এই ডিজাইনটা কোথায় কি কাজ আছে আমাকে সেভাবে করে দেন, আমার তিনি আবার আরেক ক্লায়েন্টসকে দিবেন এরকম। বা হতে পারে সে তার নিজস্ব যে কোনো একটা কাজের জন্য ব্যবহার করবেন জার্সিটা। তো প্রথমে আপনাকে এরকম একটা ছবি দিবে, এটা কিন্তু ছবি, কোনো ডিজাইন করা না, দেখতে পাচ্ছেন এটা ঘোলা। তো আরেকটা কথা বলে রাখি, এখানে তো প্রথমে তো আপনি এখানে এরকম আসবেন না। আপনার যখন আপনি একটা ইলাস্ট্রেটর আপনি জার্সি ডিজাইনের জন্য একটা ইলাস্ট্রেটর আপনি ওপেন করবেন, রান করবেন, তখন প্রথমত আপনার এরকম অপশন থাকবে। এখন এখান থেকে আপনি প্রথমেই এখানে ক্রিয়েট নিউ এবং ওপেন এই দুইটা পাবেন। তো আমি আপনাকে ধরে নিলাম যে আপনি এখনো একজন বিগিনার, আপনি এখনো শুরু করছেন মাত্র। তো সেই হিসেবে আমি যদি ধরে নেই, আপনি এই যে উপরের যে মেনু অপশনে যেগুলো আছে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, এগুলো মানে দেখে ঘাবড়ে যাবেন না যে এগুলো কি কি, প্রত্যেকটার মধ্যে এতগুলো কি, এই যে এখানে কতগুলো
এত মানে এতগুলো এত কিছু দেখে ঘাবড়ে যাবেন না। তো প্রথমে ঘাবড়ে না গিয়ে প্রথমে আপনি এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ আর ওপেন, এই দুইটা একটু মাথায় রাখেন। যে ক্রিয়েট নিউ মানে হলো নতুন কিছু বানানো, নতুন একটা ফাইল বানানো, নতুন একটা ডকুমেন্ট তৈরি করা। আর ওপেন, ওপেন মানে হলো আমি যদি আগে কোনো কাজ করে থাকি, রিসেন্টলি আমার যদি কোনো কাজ করা থাকে, সেই সব ফাইল যদি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমার ওপেন। তো আপনার প্রথম কাজটা হলো ক্রিয়েট নিউতে একটা ক্লিক করবেন। তো এখানে প্রিসেট ডিটেলসে প্রিসেট যেটা করা আছে, প্রিসেটে কিন্তু মূলত এখানে আমার 64x64 করাই আছে, কিন্তু আপনার থাকবে না, আপনার যে কোনো একটা A4 সাইজ এরকম থাকতে পারে। তো আমার এটা কাস্টমাইজ করা যেহেতু, সেহেতু এটা 64x64 রয়েছে। তো প্রথমেই এখানে করবেন কি, যে কোনো একটা ডিটেলস লিখে দিতে পারেন, আপনার ফাইলের নাম কি হবে, এটা আপনি পরেও চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখনও চাইলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটা চেঞ্জ করব না। আর উইথ এবং হাইট, এটা 64x64 রাখার কারণটা আমি আপনাকে বলে দিই। এটা 64x64 রাখার কারণ হলো ম্যাক্সিমাম যতগুলো সাবলিমেশন ফ্যাক্টরিতে জার্সি প্রিন্ট হয়, সেই প্রিন্টের একটা প্রসেসিং থাকে, একটা পেপার যখন প্রিন্ট পেপার দিয়ে বের হয়, সেই পেপারের একটা লেন্থ থাকে, অর্থাৎ পাশে লেন্থে সেটা যত রোল বাই রোল যত বের হোক সমস্যা নাই, কিন্তু আপনার উইথ থাকে 64 ইঞ্চি, অর্থাৎ 64 কমও থাকে, কিন্তু ম্যাক্সিমাম মানে বেশিরভাগ ক্ষেত্রেই 64 ইঞ্চি এটা তাদের মানে প্রিন্টারের পেপারের সাইজটা থাকে। তো সেই 64 ইঞ্চি হিসাব করে আমাদের এখানে আর্টবোর্ডের সাইজটা আমরা 64 রাখি, যেন কোনো জার্সির যখন আমরা লিস্ট করতে যাই, এই 64 ইঞ্চির বাইরে যাতে না যায়। যদি 64 ইঞ্চির বাইরে চলে যায়, তাহলে সেটা কি প্রিন্টে আসবে না, তখন এটা কাটা পড়ে যাবে। তো এই জন্য আমরা 64 রাখি। আর হাইটটা আপনি চাইলেও অনেক রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু একটা বক্স রাখবো, অর্থাৎ আমার 64 ইঞ্চির বেশি দরকার নেই, আমি 64 রাখলাম। হাইট আপনার যদি মন চায় আপনি 70 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনাকে ইঞ্চিতে না দিয়ে প্রথমে পিক্সেলে থাকতে পারে, যখন বাই ডিফল্ট থাকবে তখন আপনার এটা পিক্সেলে থাকতে পারে। তো আপনি এখান থেকে ইঞ্চিতে নিয়ে নেবেন, অর্থাৎ আমরা যখন কাজগুলো করব সবসময় ইঞ্চিতে কাজ করব, কখনো পিক্সেল বা পয়েন্টে কাজ করব না। কারণ কি, যখন একটা জার্সি রেডি হয়, একটা জার্সির লেন্থ কত, আপনার পাশে চেস্ট কত, এবং এটা অনেক সময় সিএমও কাজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চিতে কাজ করা হয়। তো ইঞ্চিতে রাখার চেষ্টা করবেন, এবং বাকি যা আছে তাই থাকবে। শুধুমাত্র এখানে এই যে কালার অপশন, কালার মোডে এখানে সিএমওয়াইকে কালার আপনার এখানে থাকবে 8GB কালার মোডে। তো 8GB কালার মোডটা সবসময় সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন ছবি আপলোডের ক্ষেত্রে বা সোশ্যাল ওয়ার্কিং এর ক্ষেত্রে আর কি 8GB কালারটা ইউজ করা হয়, যেন এটা গ্লো করে এবং একটু ঝকঝকে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার এরকম একটা মানে ফিল দেয় 8GB কালারটা। আর যেহেতু এটা আমরা প্রিন্ট দিব, অর্থাৎ একটা জার্সিতে এটা বের হবে, সেহেতু জার্সিতে বের হওয়ার কারণে এটাকে আমরা সিএমওয়াইকে কালারে করব। কারণ কি, কারণ প্রতিটা প্রিন্টারে আপনার 4টা কালার থাকে। একটা হলো সাইন, সাইন অর্থ হলো আপনার ব্লু কালারটা, আর মেজেন্ডা হলো আপনার গোলাপি কালারটা, ওয়াইতে হলো গিয়া ব্ল্যাকটা, ব্ল্যাকটা সরি ওয়াইতে ইয়েলো, ইয়েলো কালারটা, আর কেতে কেতে হলো ব্ল্যাকটা। তো এই 4টা কালার নিয়েই আপনি সিএমওয়াইকে কালারটা আপনার প্রিন্ট হয়ে বের হয়। তো 8GBতে যেহেতু ওখানে 3টা কালার নিয়ে হয়, আর এখানে হলো সিএমওয়াইকে 4টা, তো ম্যাক্সিমাম এতে যেমন 4টা কালার থাকে, সেই 4টা অনুযায়ী সিএমওয়াইকে কালার হয়। আর যদি আপনি 8GBতে প্রিন্ট দিয়েও দেন, আপনার কালারটা একদম অ্যাকুরেট আসবে না, কখনই আসবে না। যখন প্রিন্ট দিবেন তখন দেখবেন যে 8GB কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় আর প্রিন্টের ক্ষেত্রে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন আপনি এটা পোস্ট দিবেন, তখন 8GB কালারটা খুব সুন্দর আসে, কোনো সমস্যা নেই, এটা গ্লো করে। আর সিএমওয়াইকে কালার যদি আপনি প্রিন্ট দেন, প্রিন্ট দিলে আপনার কালারটা কিন্তু একদম একজ্যাক্ট কালারটাই চলে আসে। তো অবশ্যই এখান থেকে সিএমওয়াইকে দিয়ে দিবেন, এবং রাস্টার ইফেক্টস এখানে মিডিয়ামে রাখাটাই আমার মতে শ্রেয়। আপনি চাইলে আপনার কম্পিউটার যদি কম্পিউটার কনফিগারেশনটা কম হয়, আপনি 72 দিতে পারেন, আমি এখানে মিডিয়াম দিয়ে রাখলাম, মিডিয়াম 150 পিপিআই। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে আর তেমন কোনো কাজ নাই। এরপর আপনি ডাইরেক্টলি ক্রিয়েটে দিয়ে দিবেন। ওকে, ক্রিয়েটে দেওয়ার পরে কিন্তু নতুন একটা আপনার ইন্টারফেস চলে আসলো। এটা কিন্তু মূলত আমাদের আর্ট বোর্ড, এই পুরোটা আমার আর্ট বোর্ড। এই যে এই আর্ট বোর্ডে যদি বাইরে কখনো প্রিন্টে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্ট আসবে না। অর্থাৎ আপনারা যখন একটা লিস্ট করবেন, লিস্ট করতে করতে যদি এই বাইরে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্টারে সেই প্রিন্টটা নেবে না, অর্থাৎ কাটা পড়ে যাবে।
আর আমরা যে 64/64 করেছিলাম, এই যে এটা হলো 64/64, এটা হলো পাশে। আর যদি লম্বায় নেন, লম্বায় আপনি যতদূর নিতে চান সমস্যা নেই, কিন্তু এই পাশে এই 64-র বাইরে যাওয়া যাবে না। এটা হলো প্রিন্টের ক্ষেত্রে। তো প্রিন্টে যদি আলাদা কোনো ভিডিও আমি বানাই, তখন অবশ্যই এটা নিয়ে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এটা হলো মানে প্রথমে আপনি কাজটা কিভাবে শুরু করবেন সেটার একটা দিক নির্দেশনা। আর যখন আপনি একটা আর্টবোর্ড বানালেন, আপনি একটা ডকুমেন্ট বানালেন, বানানোর পরে এখানে একটা কাজ থাকে, অনেক সময় ইসেনশিয়ালসে থাকে। তো ইসেনশিয়ালসে আপনার এখানে যে টুলসের অপশনটা আছে, টুলস বার, এখানে অনেকগুলো টুলস কম থাকে ইসেনশিয়ালে। তো আপনি অবশ্যই ইসেনশিয়াল ক্লাসিকটা করে নেবেন। ইসেনশিয়ালস ক্লাসিকটা করলে এখানে অনেকগুলো অপশন আপনি টুলবার পেয়ে যাবেন। আর পাশাপাশি এখানে যে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার, এগুলো সব আপনি উইন্ডোজে পেয়ে যাবেন। এগুলো আগেও আমি অনেক ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, এগুলো তেমন বলার কিছু নাই। এই যে ট্রান্সফর্ম, যেহেতু আমরা জার্সি ডিজাইন করব, সেহেতু আমাদের ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার, এই তিনটা আপনার এখানে রাখবেন হাতের বাম পাশে। একদম বাম পাশে তো আপনার টুলস বারটা আছে, টুলস বারটা একদম বাম পাশে রাখবেন। এটা অনেক সময় থাকে, এভাবে থাকে। এভাবে থাকলে আপনার স্পেসটা কিন্তু কমে যায়। একটু কাজ করার জন্য আমাদের কিছু স্পেস দরকার, সেই স্পেসটা কিন্তু এখানে থাকলে কমে যায়। তো এটাকে অবশ্যই বাইরে রাখার চেষ্টা করবেন। বাইরে রাখলে স্পেসটা আপনি ফুল পাবেন না। স্টিল স্পেসটা ফুল পেলে আপনি কাজ করতে কিন্তু আপনার সুবিধা হয়। এখন এখানে তার পরবর্তীতে যেটা দরকার সেটা হলো ট্রান্সফর্ম। এখান থেকে ট্রান্সফর্ম এবং অ্যালাইন এবং পাথফাইন্ডার, এই ট্রান্সফর্ম যদি আনেন তাহলে এই তিনটে কিন্তু একসাথেই আসবে। তো এই যে এখানে যদি দিই, এই দেখছেন তিনটা কিন্তু একসাথেই আছে। তো যদি আমি এখান থেকে ক্রস দিয়ে দিই, আমার কিন্তু ট্রান্সফর্মটা নাই। ট্রান্সফর্মের কাজ হলো সাইজিংটা দেওয়া, কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেগুলো দেখার কাজ কিন্তু এই ট্রান্সফর্মের। তো আমি যদি আবার উইন্ডোজে গিয়ে নিচের দিকে, একটু নিচের দিকে গেলাম, নিচের দিকে গেলে এই যে এখান থেকে ট্রান্সফর্ম, শিফট প্লাস F8, দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মে আনলে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার তিনটা কিন্তু একসাথে চলে আসলো। তো তিনটাই আমার দরকার, তিনটাই এখানে রাখবো, সমস্যা নাই। আর তারপরে আমাদের যেটা দরকার সেটা হলো যে কালার, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, এই তিনটা আর একটা চারটা। এই কালারের সাথে কিন্তু কালার গাইড থাকে, তো গাইডটাকে আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। কালারটা রাখবেন স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি। আর তারপরে যেটা দরকার সেটা হলো লেয়ার্স। আপনি লেয়ার্সটা সামনে রাখতে পারেন, আমার তেমন একটা দরকার হয় না, কারণ লেয়ার্সের কাজই হলো মূলত কোনটা নিচে থাকবে, কোনটা উপরে থাকবে, কোনটার পরে থাকবে, এগুলো নিয়ে আলোচনা করা লেয়ার্সের কাজটা। তো অনেকে লেয়ার্সটা সামনে রাখে, সমস্যা নাই, সেখান থেকে কাজ করার সুবিধা হয়। তবে আমার কাছে সবচেয়ে সুবিধা লাগে আমার কিবোর্ড থেকে। আমি যেহেতু শর্টকাটগুলো আমি জানি, কিবোর্ড থেকে আমি কোনটা উপরে আসবে, কোনটা নিচে আসবে, আমি কিবোর্ড থেকে শর্টকাটগুলোর মাধ্যমে দিয়ে দিই। এইভাবেই মানে মূলত আপনি এসেনশিয়াল ক্লাসিকটা সেট করবেন, সেট করে আপনি আপনার মতো নতুন ডিজাইন শুরু করবেন। আরেকটা বিষয় বলে রাখি, যখন আপনি প্রথম আসলে কিন্তু মানে এত কিছু দেখে ঘাবড়ে যেতে পারেন। তো ঘাবড়ানোর কিছু নেই। আপনার প্রথম দিনের কাজ হলো এখানে যতগুলো টুলস আছে, টুলস তো আপনি দেখতেই পাচ্ছেন, সবগুলো টুলস খালি পড়বেন, মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র পড়বেন কোনটার কি কাজ সেটা আমি বলে দেবো। আগে পড়বেন সিলেকশন টুল, এটা খালি এখানে রাখেন। ডাইরেক্ট সিলেকশন টুল, যেটা উপর রাখলাম ম্যাজিক ওয়ান টুল, এটা রাখলাম, এটার নাম হলো ল্যাসো টুল, এটার উপর রাখলাম পেন টুল। তো এগুলো সবগুলো প্রথম দিন একটু পড়বেন, প্রথম দিন বা 2 দিন 3 দিন সবগুলো পড়লেন, কোথায় কোনটা আছে, উইন্ডোজের মধ্যে কি কি আছে, উইন্ডোতে এখানে যা যা আছে সব দেখলেন। এখানে আমি যেটা বললাম যে একটা জার্সি ডিজাইন করতে যা যা লাগে সেগুলো আপনি সামনে রাখলেন। এই যে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার, এগুলো সব সামনে রাখলেন। রেখে এখন আপনি ডিজাইনের জন্য প্রস্তুত। একটা সিম্পল ডিজাইন থেকে শুরু করে আপনি মিডিয়াম ডিজাইন কিন্তু এগুলোর মাধ্যমে করতে পারবেন। এগুলো একদম সেরকম একটা সেটআপ আপনি দিয়ে দিয়েছেন। তো এখন আমার কাজ হলো আমি আমার ডিজাইনটা চলে যাই। এই যে এই ডিজাইনটা প্রথমে কিন্তু যখন একজন ক্লায়েন্টস আপনাকে দিবে যে ভাই আমাকে এই ডিজাইনটা করে দেন, তো এই ডিজাইনটা করে দিলে এই যে প্রথমেই এই ডিজাইনটা এখানে কন্ট্রোল ভি প্রেস করে এটাকে পেস্ট করে দিবেন আপনার এই আর্টবোর্ডে, পুরো আর্টবোর্ডে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে যতগুলো ডিজাইন আছে একটু খেয়াল করবেন যে কোনো ডিজাইন যেন ছুটে না যায়। তাই প্রথমেই কাজটা হলো, যেহেতু আমরা এখন ডিজাইনটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে, যেহেতু আমরা এখন ডিজাইনটা শুরু করতে যাচ্ছি, তো প্রথমেই আমাদের মূল ফোকাসটা হবে এই জায়গাটা একটু দেখেন।
এটা হলো বাই ডিফল্ট, উপরে হলো ফিল, নিচে হলো স্ট্রোক, এটাকে বলে ফিল, এই নিচেরটাকে বলে স্ট্রোক। এখন স্ট্রোকে এই যে লাল চিহ্ন মানে খালি আছে, ফাঁকা, এখানে কিছু নাই। আর এই যে ফিল, আমি কিন্তু এই যে ছবিটা এখনো সিলেক্ট করিনি, যে এটা হলো সিলেকশন টুল। যখনই আমি ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার ফিলটা কিন্তু একটা কোশ্চেন মার্ক আসছে, দেখছেন? তো কোশ্চেন মার্কসটা আসছে কেন? কারণ এটা কোনো কি ভেক্টর কোনো কিছু না, এটা জাস্ট অ্যান ইমেজ। তো ইমেজের জন্য এটার কোনো কালার নাই, সেক্ষেত্রে এই ফিলে কোনো কালার দেখাচ্ছে না। ফিল মানি হলো একদম বোল্ড। আর যেখানে যেটা হলো স্ট্রোক, স্ট্রোকটা হলো আপনার আউটলাইন, স্ট্রোকটা হলো আউটলাইন, আর ফিলটা হলো আপনার সলিড, ঠিক আছে? তো এখন আমি যদি বাইরে সিলেক্ট করি, বাইরে সিলেক্ট করলাম মানে আমার কোনো কিছু সিলেকশনে নাই, সিলেক্ট করা মানে হলো কোনো কিছু পিক করা, কোনো কিছু ধরা, ঠিক আছে? এখন আমার বাইরে ক্লিক করলাম, আমি কিন্তু কোনো কিছু ধরিনি এখন। এখন এখানে দেখাচ্ছে বাই ডিফল্ট এটা ফিল আছে সাদা কালার, যদি আমি ডাবল প্রেস করি এখান থেকে একটা লাল কালার নেই, ওকে দিলাম, তো আমার ফিলে কিন্তু লাল চলে আসলো। আর এই যে স্ট্রোকটা কিন্তু এখনো খালি, স্ট্রোকটা যে লাল একটা কাটা চিহ্ন, এই লাল স্ট্রোকটা খালি। আমি যদি এটাকে কালো নেই, ওকে দিলাম, স্ট্রোকে কালো কালার চলে আসলো। এখন আমার দ্বিতীয় নাম্বার টুল বারের যে কাজটা সেটা হলো এখানে থেকে টিতে টাইপ টুলের নিচে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল নামে, এটা যদি আমি রাইট ক্লিক করি কিবোর্ড থেকে, মাউস থেকে রাইট ক্লিক করলে আরোগুলো অপশন আসবে, এগুলো আমরা পরে দেখব। প্রথমে দেখবো যে রেক্ট্যাঙ্গেল টুল, এটার শর্টকাট হলো এম, কিবোর্ড থেকে এম প্রেস করলে রেক্ট্যাঙ্গেল টুল চলে আসলো। আসার পরে আমি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করব, মাউসে ক্লিক করব না। অনেকে করে কি প্রথমেই মাউস দিয়ে ক্লিক করব না, আমি শুধু ড্র্যাগ করব। এই যে কোনো জায়গা থেকে আপনি শুরু করে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করলে কি হলো, আমার এখানে একটা সলিড চলে আসলো। এটার স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, এই যে আমি জুম করলাম, স্ট্রোকটা কিন্তু ব্ল্যাক, আর ফিলটা হলো রেড। এখন আমি এই যে এটা হলো আমি সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে এটা আমি সিলেক্ট করে রাখছি। এখন যদি আমি বাইরে ক্লিক করি, এটা আমি আনসিলেক্ট করলাম, মানে এটা আমি ধরি নাই, এখন আমি ধরি নাই বিদায় এখনো কিন্তু আমার এই যে ফিলে লাল এবং ব্ল্যাকে স্ট্রোকে ব্ল্যাক দেখাচ্ছে, হ্যাঁ, স্ট্রোকে ব্ল্যাক দেখাচ্ছে। এখন যদি আমি এই ফিলে লাল কালারটা একটু এই সাদা কালার করে দিই, হ্যাঁ, সাদা কালার করে দিলাম, কিন্তু আমার কিন্তু আমার যে সলিডটা আমি বানালাম রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে, এই রেক্ট্যাঙ্গেলের কালারটা কিন্তু পাল্টালো না। তো পাল্টালো না কেন? আমি সিলেক্ট করে এটার কালারটা পাল্টাইনি। অনেকে এই ভুলটা করে, বিগিনার হিসেবে আমার জানা এটা আর কি। অনেকেই যখন নতুন নতুন কাজ শুরু করে তখন এই সমস্যাটা পড়ে, সে সিলেক্ট না করে সে কালার পাল্টায়। এই বিভিন্ন এই যে কালারটা পাল্টালাম, সিলেক্ট না করে কালারটা পাল্টালাম, তখন আমাকে বলে যে কালারটা কেন পাল্টালো না, পরিবর্তন হলো না কেন? তা আমি প্রথমে বলি যে আমার সিলেক্ট করতে হবে, আমি যে জিনিসটা কালার পাল্টাবো, যেটার কাজ করতে চাই সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান যদি আমি এখানে ডাবল ক্লিক করে এই যে হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার হয়ে গেল। তো এটাই, তো প্রথমেই আমরা যেটা শিখলাম সেটা হলো ফিল এবং স্ট্রোক, এই দুইটা কালার শিখলাম। এই যে স্ট্রোকটা যেহেতু দেখা যায় না, আমি এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিই, এই যে এখন কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন স্ট্রোকটা, হ্যাঁ। তো এটাই হলো ফিল আর স্ট্রোকের কাজ। তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো ফিল আর স্ট্রোক। তো আমি এটাকে এখানে আনলাম, এই আমাদের যে ডিজাইনটা, তো ডিজাইনটা এনে এখন আমাদের বাইরে ক্লিক করি, এই যে ফিলটা আমি স্ট্রোকে কনভার্ট করব। এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সফট ফিল অ্যান্ড স্ট্রোক, এটা ক্লিক করবেন, বা কিবোর্ড থেকে Shift+X, এটা ক্লিক করলে এটা আপনার সফট হয়ে যায়, অর্থাৎ ফিল স্ট্রোকে চলে যায়, স্ট্রোক ফিলে চলে যায়। যেহেতু স্ট্রোক খালি ছিল তাই ফিল খালি হয়ে গেছে। আচ্ছা, এখন স্ট্রোক চলে আসলো, এখন আমি রেক্ট্যাঙ্গলটা নিলাম, রেক্ট্যাঙ্গল বক্সটা নিয়ে এই যেটা নিচ থেকে, মানে যেটুকু আমার লাগবে ডিজাইনের, এই নিচ থেকে এইটুক আবার আমি সিলেকশনে চলে যাবো, হ্যাঁ। সিলেকশনে যেহেতু আমার রেক্ট্যাঙ্গুলার একটু কাজ শেষ, আমি আবার সিলেকশনে গিয়ে এই যে এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, এই। তো এটাকে আবার যদি আমি সোয়াপ করি, দেখতে পাচ্ছেন আমার পুরোটা কিন্তু সলিড হয়ে গেছে। এখন এই দুইটা একসাথে ধরে আমি কিবোর্ড থেকে মাউস থেকে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটা দিতে পারি, দিলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যায়। অর্থাৎ আমি যেই সলিডটা নিলাম ওই সলিডের নিচে যতটুকু ডিজাইন আছে সেই ততটুকু ডিজাইন আমাকে শো করবে, বাকিটা ডিলিট বা ওটার ভিতরে চলে যাবে। আচ্ছা, তাহলে এটা আরেকটা ভাবে করা যায়, সেটা হলো আমি যদি একটু ব্যাকে যাই, Ctrl Z দিয়ে কিন্তু ব্যাকে যাই, Ctrl Z বা Z। আচ্ছা,
ব্যাকে আসলাম, আসার পরে এই যে এই সলিডটা না, এটা সবসময় উপরে থাকবে, সবসময় উপরে থাকবে, যেহেতু আমি ক্লিপিং মাস্ক করতে যাবো। অনেক সময় দেখা যায় এই ডিজাইনটা উপরে থাকে, এই ডিজাইনটা উপরে থাকে, আমার যে সলিডটা সেই সলিডটা নিচে থাকে। এটা কিন্তু লেয়ারের কাজ। আচ্ছা, সলিডটা নিচে থাকে, তো অনেক সময় দেখা যায় যে এজন্য যখন আমি ক্লিপ মাস্ক করতে যাই আমার এই অপশনটা চলে আসে। এটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে আমি যখন ডিজাইনটা করছি তখন ক্লিপ মাস্কটা করছি, ক্লিপ মাস্ক করার ক্ষেত্রে আমার বক্সটা কিন্তু নিচে, আমি যেই বক্স অনুযায়ী কাটবো সেই বক্সটা যদি নিচে থাকে তাহলে হবে। যখন আপনি করাত দিয়ে একটা গাছ কাটবেন, হ্যাঁ, করাতটা যদি ওই পাশে থাকে, মানে উল্টো পাশ দিয়ে যদি কাটেন তখন এই কাটা হবে হবে না। তো এই জন্যই আপনারা যখন এই ইয়াটা করবেন, ক্লিপ মাস্কটা করবেন, তখনই এই বক্সটা সবসময় উপরে থাকবে। তো এটাকে যদি আমি নিচে নিতে চাই, কন্ট্রোল শিফট এবং কিবোর্ড থেকে রাইট, লেফট, কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট চাপলে কিন্তু এটা নিচে চলে যাবে। আবার যদি উপরে নিয়ে আসতে চাই, কন্ট্রোল শিফট আপনার রাইট ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা চাপলাম, উপরে চলে আসলো। তো আমার এটা আমার সাদা এটা উপরে লাগবে। এখন দুইটা ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 প্রেস করলে ক্লিপিং মাস্ক হয়, বা মাউস থেকে রাইট ক্লিক করলে যে মেক ক্লিপিং মাস্ক অপশন চলে আসে। তো এভাবে ক্লিপ মাস্ক করবেন। ক্লিপিং মাস্ক করার পরে আপনি অনেকে 21/30, অনেকে 22/31, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 22/31টাই হলো একটা সাইজিংটা, এই সাইজিংটা করে নেবেন, অর্থাৎ ট্রান্সফর্ম। এখানে আমাদের ট্রান্সফর্মটা কাজ করছে। তো অবশ্যই খেয়াল রাখবেন কোন কোন টুলসগুলো, কোন কোন অপশনগুলো আমি ইউজ করতেছি, সেই অপশনগুলো কোনটার পর কোনটা করতেছি, এইগুলো একটু নোট করার। তো এগুলো নোট করলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, কোনটার পর কোনটা কি করতাম, এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখলেই ডিজাইনটা হয়ে যাবে। তো অবশ্যই এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ট্রান্সফর্মে গিয়ে আপনি এটা পরিবর্তন করবেন, অর্থাৎ সাইজিংটা করে নেবেন। অর্থাৎ যদি আপনার এখানে মাউস দিয়ে বাইরে ক্লিক করে রাখেন, বাইরে ক্লিক করে রেখে যদি এখানে ট্রান্সফর্মে গিয়ে যতই খুঁজেন কোনো সাইজিং পাবেন না, কারণ আপনি কিছু সিলেক্টই করেন নাই। যদি আপনি কিছু সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে একটা শো করবে যে এটা বর্তমানে কি কি সাইজিংয়ে আছে। তো আমি এখান থেকে ডব্লুতে এলো আপনার উইথ, এটাকে আপনি 22 করে দেন। আর এইচে হলো হাইটে আপনি 31 করে দেন। তো আপনার কিন্তু হয়ে গেল। এখন যেহেতু হয়ে গেছে, তারপরে কাজ আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-শিফট-এইচ প্রেস করলাম, যাতে আমার পুরো আর্টবোর্ডটা হোয়াইট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার পুরো আর্টবোর্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আগে কিন্তু 64/64 বক্সটা ছিল শুধু হোয়াইট, বাইরে কিন্তু গ্রে ছিল, আমি পুরোটা হোয়াইট করে দিলাম। এখন এই যে বক্সটা আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আরেকটা কপি করে নেব। কিবোর্ড থেকে অলটা প্রেস করি, তাহলে কিন্তু আরেকটা কপি হয়ে যায়। তো এই যে কপি করলাম, এই দুইটাকে একসাথে ধরে আমি অবজেক্ট থেকে লক, বা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলে কিন্তু লক হয়ে যায়, এটা আমি লক করে দেবো আমার কাজের সুবিধার জন্য। আর আরেকটা কপি করলাম কি জন্য সেটা আমি বলছি, সেটা হলো যখন আমি এই ভিতরের পাথগুলো বানাবো, সেই ভিতরের ডিজাইনগুলো আমি বানাবো, ডিজাইনগুলো বানানোর সময় আমার নিচের ডিজাইনটা দেখতে একটু অসুবিধা হতে পারে, তাই আমি আরেকটা আলাদা নিয়ে নিলাম যাতে আমার ওটার মাধ্যমে আমি দেখে নিই। তো প্রথমেই যেই কাজগুলো করলাম, এখন আমরা চলে যাব ডাইরেক্ট পেন টুলে। আর আমার অনেক ভিডিওতে আমি কিন্তু অবশ্যই বলেছি যে আপনি যদি পেন টুলটা প্রথমে শিখতে পারেন, আপনি প্রায় 50 থেকে 60% আপনার কাজ জানা শেষ। অর্থাৎ ইলাস্ট্রেটরে বা যে কোনো ভেক্টর করতে গেলে আপনার পেন টুলটা কিন্তু মাস্ট জানা থাকতে হবে। তো অবশ্যই কিবোর্ড থেকে যদি পি প্রেস করেন, তাহলে আপনার এই যে টুলস থেকে পি, এই যে টুলসের পেন টুলটা আপনার সিলেক্ট হয়ে যায়। তো সিলেক্ট করলাম আমি পেন টুলটা। তারপরে আমি যদি সরাসরি ডিজাইনে যাই, এই যে এটাকে বলে অ্যানিমেটেড জুম। এই যে অ্যানিমেটেড জুম, আপনার যদি কোরাই 3 এর কনভার্সন কম হয় সেক্ষেত্রে আপনি অ্যানিমেটেড জুমটা পাবেন না। তাই অ্যানিমেটেড জুমটা পাওয়ার জন্য অবশ্যই কোরাই 5 এর উপরে যেতে হবে এই জুমটা। আর যদি আপনার কিবোর্ডের কনফিগারেশন কম হয় সেক্ষেত্রে আপনি অলটা প্রেস করে মাউস দিয়ে স্ক্রলিং করে জুম আউট জুম ইন করতে পারেন। এছাড়া কন্ট্রোল দিয়ে কিবোর্ড থেকে মাইনাস প্লাস দিয়ে জুম ইন জুম আউট করতে পারেন। এভাবে জুম ইন জুম আউট করে আর কি। তো আমি আবার একটু জুম করে আবার কাজ শুরু করে দিই। এটা হলো পেন টুল। এই উপর থেকে যতটুকু আসে আর কি, একটু রাউন্ড দেখা যায় এখানে, এভাবে রাউন্ড করবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটাকে স্ট্রোকে নিয়ে নেই, এটা ফিলে আছে, দেখছেন এই যে ফিলে আছে, এই যে বক্সগুলো যদি ফিলে দেখা যায়,
তো এটাকে আমি নিব স্ট্রোকে, এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোকে কনভার্ট করে নিলাম। স্ট্রোকে কনভার্ট করার পর এটাকে একটু বাড়িয়ে দিই যাতে আমি বুঝতে পারি, এই যে বোঝা যায়। ঠিক আছে, এখন আরেকটা কথা বলি, এখানে পেন টুলটা প্রথমে কাজ শুরু করবেন কিভাবে সেটা একটু বলে দেই। যখন আপনি পেন টুল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে অনেকে করে কি ক্লিক করে ধরে রাখে, অনেক বিগিনারদের আমি এরকম দেখলাম আর কি, যারা নতুন কাজ শুরু করে। তো পেন টুলটা মানে প্রথমে ক্লিক করে ধরে রাখে, ক্লিক করে ধরে রেখে শুধু ঘোরায়, যেভাবে ঘোরায় দেখছেন, মানে প্রথমে ক্লিক করে খালি ঘুরায়, পরে বলে এটা তো পারি না, কিভাবে করে পেন টুলটা কাজ তো করতেছে না। তো এইভাবে ঘুরালে তো হবে না। প্রথম কাজই হলো আপনার পেন টুলটা একটা ক্লিক করবেন, যেখানে কাজ শুরু করবেন অর্থাৎ যেই পজিশন থেকে আপনি কাজটা শুরু করবেন সেই পজিশনে শুধুমাত্র একটা ক্লিক করেন। ক্লিক করলাম, এখন আমার পরবর্তী কাজটা কোথায় সেখানে দেখেন, যদি একটু রাউন্ড হয় সেটাকে একটু রাউন্ড করেন, যদি এখানে শেষ করবেন এখানে শেষ করে একটু এখান থেকে এরকম রাউন্ড হয় রাউন্ড করেন, আবার যদি এখানে শেষ করেন আবার এখান থেকে একটু রাউন্ড করেন, এইভাবে রাউন্ড করবেন। তো শুরু করতে হয় কিভাবে, একটা ক্লিক করে। যেমন আবার দেখাই, একটা ক্লিক, আমার এখানে রাউন্ড লাগবে, রাউন্ড দিলাম, আবার একটা ক্লিক, রাউন্ড দিলাম। এভাবে মানে যেভাবে কাজটা করতেছেন সেভাবে করতে পারবেন। কিন্তু যখন প্রথমেই একটা ক্লিক করে মানে ক্লিক করে ধরে রেখে খালি ঘুরাবেন, বলবেন কাজ করে না, এটা তো আর ঠিক না, এটা তো হবে না। তো এটাই পেন টুলের প্রথম কাজ। প্রথম কাজটাই হলো একটা ক্লিক করে কাজটা শুরু করেন। এখানে যে একটা ক্লিক করলাম, কাজটা শুরু করলাম একটু রাউন্ড হিসাবে, তো আমি হালকা একটু রাউন্ড দিলাম আর কি। তো রাউন্ড দেওয়ার পরে এখানে একটা বৃত্তের মতো আছে, তো এটা আমি এভাবে বানাতে পারি বা এভাবে বানাতে পারি, বা আপনি ইলিপস টুল ইউজ করবেন। তো আমি প্রথমে এইভাবেই দেখাই, কারণ ইলিপস টুলটা আমি এখনো ধরি নাই, আমি এখন মাত্র রেক্টেঙ্গেল টুলে আসলাম আর কি। তো আশা করি ইলিপস টুল আমরা চলে যাব, কোনো সমস্যা হবে না। এই যে এখানে একটু রাউন্ড করে বাঁকা করে দিই, তাহলে যেন দেখতে ভালো লাগে, এই যে ঠিক আছে। তো এইভাবে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে এভাবে পেন টুল দিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করবেন। আর অবশ্যই যদি আমার সাথে সাথে করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে কিভাবে কাজটা করছি, আপনিও কিভাবে করছেন সেটা একটা পার্থক্য আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই পেন টুলের কাজটা আমি যতটুকু করব ততটুকু আপনারা, আমি একটু স্পিডটা একটু বাড়িয়ে দেবো যাতে ভিডিওটা অতটা বড় না হয়। পেন টুলটা আপনি যত নিখুঁতভাবে কাজটা করতে পারবেন তত কিন্তু খুব সুন্দরভাবে পুরো ডিজাইনটা হবে। আর আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হলো এই যে আম, আমরা যখন জুম ইন করি, জুম ইন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা ফেটে যায়, অর্থাৎ যেহেতু পিক্সেল বাই পিক্সেল হয়ে যায়, এটা একটা যেহেতু একটা ইমেজ, তো পিক্সেল বাই পিক্সেল হয়ে যায়, তাই এটা ফেটে যায়। তো বুঝতে অনেক সময় অসুবিধা হয় যে এখানে কেমন শেপটা, এটা কি লম্বা, মোটামুটি একটু লম্বা টাইপের শেপ নাকি একটু রাউন্ড, এরকম বুঝতে একটু অসুবিধা হয়। তখন কি করবেন, একটু জুম আউট করে বিষয়টা একটু দেখে নেবেন, বিষয়টা একটু অনুসন্ধান করে নেবেন, একটু জুম আউট করে আবার একটু জুম ইন করে আপনার কাজটা করে নেবেন। তো প্রথমে দেখে রাখবেন যে এটা কেমন, যদি বুঝতে অসুবিধা হয় তারপরে দেখে তারপরে আবার একটু জুম ইন করে আপনি কাজটা করে ফেলেন। আচ্ছা, এই কাজটাই আপনি আরেকটা ভাবে করতে পারেন, সেটাও একটু বলে দিই। আচ্ছা, এটা একটু আমি শেষ করি তারপরে আমি বলছি, দাঁড়ান। ঠিক আছে, আমার একটু কাজ শেষ। এখন এই কাজটাই আপনি আরেকটা ভাবে করতে পারেন, সেটা আবার হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমে। অনেকের কাছে যদি ট্যাবলেট থাকে, আপনার স্ক্যানারের মতো ট্যাবলেটগুলো থাকে বড় বড়, যদি সেটাকে আপনি পিসিতে আপনার পিসিতে কানেক্ট করেন, কানেক্ট করার পরে সেই ট্যাবলেটে যে পেনটা থাকে সেই পেনের মাধ্যমে কিন্তু আপনি এটা আঁকতে পারেন। আর যদি কিবোর্ড থেকে চান সেই কিবোর্ড থেকেও পারবেন, সেটা সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে এন প্রেস করবেন, এন প্রেস করলে এখান থেকে আপনার পেন্সিল টুলটা চলে আসবে। তো পেন্সিল টুলটা চলে আসলে আপনার অবশ্যই এখানে
স্ট্রোকে কালারটা রাখবেন। কালারটা রেখে আপনি যেভাবে যেভাবে ড্র্যাগ করবেন সেভাবে সেভাবেই হবে। তো এটার স্মুথনেসটা একটু বাড়িয়ে নেবেন যাতে স্মুথ হয়। বাড়িয়ে নিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তো আপনার যেহেতু আমি একটু কাজটা তাড়াতাড়ি করলাম, আমি একটু আবার একটু বোঝানোর চেষ্টা করি। এই যে আপনার পেন্সিল টুল, এটা ডাবল ক্লিক করলে এটার একটা পেন্সিল টুল অপশন মেনু চলে আসে। তো অপশন থেকে এখানে ফ্যাডিলিটি আছে, অ্যাকুরেট দিলে আপনার যেভাবে দাগ দিবেন সেভাবে দাগটা আসবে, স্ট্রোকটা আসবে। আপনি যদি স্মুথের দিকে যান, যদি স্মুথ, আমি একদম একদম স্মুথ দিইনি, একদম স্মুথ দিলে জিনিসটা একবারে একটু দেখতে অসুন্দর দেখে, মানে খারাপ দেখে, অতটা ভালো লাগে না। তাই আমি একদম স্মুথও দিই নাই, একদম অ্যাকুরেটও দিই নাই, একটু মাঝামাঝি পর্যায়ে রাখলাম। রেখে আপনি এখানে ওকে ওকে দিয়ে দিলেন। এখন আপনি যেভাবে যেভাবে করবেন সেভাবেই হবে, কিন্তু স্মুথলি হবে। যদি অ্যাকুরেট রাখেন সেক্ষেত্রে আপনার হাতের নাড়াচাড়ায় কিন্তু এটা স্মুথ হবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো এই পেন্সিল টুলটা নিলাম। পেন্সিল টুলটা নেওয়ার পরে এই পেন টুল দিয়ে আমি এই কাজটা যত সময় নিয়ে করব, পেন্সিল টুল দিয়ে আমার সেই সময়টা কিন্তু বেঁচে যায়, একটু অনেক কম সময় লাগে। তো এটা হলো পেন টুলের একটা ডাইভারশন বলতে পারেন, বা এটা পেন টুলের একটা অপর একটা কাজ আর কি। তো এভাবে কিন্তু করতে পারেন। এভাবে করলে আপনার সময়টা বেঁচে যায় অনেক, কাজের গতি বেড়ে যায়। অর্থাৎ আপনার যে অনেকগুলো কাজ থাকে তখন আপনি এভাবে এভাবে পেন্সিল টুলটার মাধ্যমে খুব সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারেন। এই যে বিশেষ করে যে বাহিরের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু এটাতে খুব সহজে তাড়াতাড়ি করা যায়। আর এই জিনিসটা খেয়াল রাখবেন যে যখন আপনি পেন্সিল টুলটা ইউজ করতেছেন, যেখান থেকে শুরু করবেন ওখানে গিয়ে একটা পেন্সিলের পাশে দেখবেন যে ডট গোল চিহ্ন চলে আসে, তখন ছেড়ে দিবেন, তাহলে বুঝবেন যে এটা মানে মিলছে। যেমন এখান থেকে যে স্টার চিহ্ন শুরু হলো, এই শুরু করলাম, এখানে এসে যখন এটার শেষ মাথায় আসবো তখন এটা সার্কেল হয়ে যায়, বৃত্ত হয়ে যায়, তখন গিয়ে ছেড়ে দেবেন, এটা মানে কমপ্লিট। এভাবে প্রতিটা আপনি শেষ করে দেবেন, যেখানে যেখানে যেমন পজিশনে আছে সেভাবে সেভাবে কাজটা করবেন। এভাবে হলো পেন্সিল টুলের কাজ। আর পেন টুলটা আপনি অ্যাকুরেট ভাবে পেন টুলটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার ডিজাইনটা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের হয়, অর্থাৎ একটু গ্রোঞ্জের মতো থাকে, সেক্ষেত্রে আপনি পেন টুলটা ইউজ করেন, বা যদি পেন্সিল টুল ইউজ করতে চান সেক্ষেত্রে একটু অ্যাকুরেট একটু বাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন যে কাজ করতে সুবিধা হবে।
ওকে, আশা করি আমাদের প্রতিটা শেপই কিন্তু বানানো শেষ। এখন আমি যদি পুরোটা একসাথে সিলেক্ট করি, পুরোটা একসাথে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু স্ট্রোকে আছে। যদি আমি এটাকে ফিলে কনভার্ট করে দিই তাহলে কিন্তু এটা ফিলে চলে যায়। আচ্ছা, তো এটা যখন ফিলে চলে যায়, চলে যাওয়ার পরে আমাদের প্রধান যে কাজটা হলো, এই যে এটার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই ভিতরের এটুকু কিন্তু আমার এখানে নাই, এখানে নাই, এখানে নাই। তো এই ভিতরের অপশন, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমি কেটে দিব। অর্থাৎ আমি কিন্তু এই জায়গাটুকু বানালাম, যেমন আমি কিন্তু প্রতিটা শেপই আমি এখানে পেন টুলের মাধ্যমে বানালাম। বানানোর পরে এই যে এই শেপটা কিন্তু আমি বানালাম, কারণ এই শেপটাকে আমাকে কেটে দিতে হবে, অর্থাৎ কেচি দিয়ে কেটে দিতে হবে। এরকম এই শেপটা কিন্তু আমার কেটে দিতে হবে। তো এই শেপটা যখন আমি কাটবো তখন আমার করতে হবে কি, সবগুলোকে আমি ফিলে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই শেপগুলো দেখাচ্ছে। ডাইরেক্ট আমি চলে যাবো পাথ ফাইন্ডারে। এখান থেকে এটা দিলে কিন্তু হবে না, এটাকে করতে হবে আমার অন্যভাবে। যদি আপনার এই যে বাইরের অ্যাবস্ট্রাক্টগুলো না থাকে, এই যে ছোট 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 যেই ডিজাইনগুলো আছে, এগুলো যদি না থাকতো, যদি প্যাটার্নটা আমার একটা শেপে থাকতো, তাহলে আমি পাথ ফাইন্ডারে গিয়ে এখান থেকে যদি আমি মাইনাস ফন্ট দিয়ে দিই তাহলে উপরে ওই এই ভিতরের গ্যাপগুলো কিন্তু চলে আসতো। দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাপগুলো, এই যে ভিতরের গ্যাপগুলো, এই গ্যাপগুলো চলে আসতো। তো এটা করার জন্য আমার করতে হবে কি, শেপ বিল্ডার টুলটা ইউজ করতে হবে। তো খেয়াল রাখেন আমি যতগুলো টুলস ইউজ করতেছি সেই টুলসগুলো কিন্তু কীভাবে কাজ করবে সেগুলো নিয়ে আপনার নোটটা হবে। তো এখানে ডাইরেক্ট শেপ বিল্ডার টুলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে শেপ বিল্ডার টুলের শিফট প্লাস এম, কিবোর্ড থেকে শিফট প্লাস এম প্রেস করলে শেপ বিল্ডার টুল চলে আসে। তো শেপ বিল্ডার টুলটা নিয়ে কি কি হয় দেখেন, এখানে সিলেক্ট মানে মাউসটা রাখলেই আমার কার্সরে একটা প্লাসের আইকন থাকে। তো প্লাসের আইকন মানে হলো যোগ করা, আর মাইনাসের আইকন মানে হলো বিয়োগ করা। ঠিক আছে, এই দুটো জিনিস খেয়াল রাখবেন। এখন আমার যেগুলো যেগুলো লাগবে না, এই যে ভিতরে এটা লাগবে না, কিবোর্ড থেকে যদি আমি অল্টটা প্রেস করি, অল্ট প্রেস করলে আর একটা ড্র্যাগ করলে বা একটা ক্লিক করলে এই ভিতরের অংশটা চলে যায়, কেটে যায়। তো এভাবেই কাটতে হয়, এভাবে প্রত্যেকটা অংশ এভাবে কেটে দিবেন যেগুলো যেগুলো আপনার লাগবে না, অর্থাৎ আপনার ডিজাইনের অংশ যেগুলো, ঠিক আছে, এই যেগুলো এগুলো আমার লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিলাম। এই যে এটা লাগবে না, এটা আবার থাকবে, এটা লাগবে না, এই ভিতরটা এটা লাগবে না, আর এগুলো থাকবে, এগুলো আমার ডিজাইনেরই অংশ। তো আমার কিন্তু কাটা শেষ। এখন আমার কিবোর্ড কী করবো, পুরোটা একসাথে ধরে আমি গ্রুপ করে দিব। এভাবে গ্রুপ করতে পারেন রাইট ক্লিক করে, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হয়ে যায়। তো গ্রুপ করে দিলাম। উপরের কালারটা আমি প্রথমেই আই ড্রপার টুলটা, এখানে আরেকটা টুল চলে আসলো, সেটা হলো আই ড্রপার টুল। আই ড্রপার টুল দিয়ে এই কালারটা আমি ডাইরেক্ট পিক করে নিলাম, এটাকে বলে পিক করা। এখন যেহেতু আমরা কালারের দিকে চলে আসলাম, এখানে একটা কথা বলে রাখি, ইলাস্ট্রেটরে যখন আপনি প্রিন্টের জন্য কালার দিবেন, যখন কালারটা ইউজ করতে যাবেন অবশ্যই খুবই সেন্সিটিভভাবে এই কালারটা পর্যবেক্ষণ করবেন। আপনি কালারে যতটা পারদর্শী হবেন ততটাই আপনার কালারটা ফুটে উঠবে, আপনার জার্সিতে ফুটে উঠবে কালারটা। তো ক্লায়েন্টস যেমন কালার চায় সেরকম কালার আপনি দিতে পারেন। যেহেতু এটা আপনি একটা ইয়েলো কালার, সেহেতু এটাকে 100 দেবো ইয়েলো, এবং এখানে যেহেতু আমি পিক করলাম, পিক করার ফলে যে 23.53 এরকম কিন্তু হবে না, আপনাকে অ্যাকুরেট যে কোনো একটা কালার ইউজ করতে হবে, হয় দিবেন 20, না হয় দিবেন 25। তো আমি এখানে 20 দিয়ে দিলাম। আচ্ছা, 20 দেওয়ার পরে আপনি যদি একটু ডার্কনেসটা চান, অর্থাৎ একটু কমলা, একটু বেশি কালার, অরেঞ্জ একটু বেশি কালার চান, সেটা আপনি 25 দিতে পারেন। তো যেটা আপনার মনে চায়। তো আমি এখানে আচ্ছা 25 দিলাম, একটু ভালো লাগছে দেখতে তাই। ওকে, তারপরে এই যে উপরে যে ডিজাইনটা না, এই ডিজাইনটা কিন্তু আমার যা মনে হচ্ছে নিচে, নিচে ব্যবহার করলো। তো আমি এটাকে একটা কপি করব। কপি করব কিভাবে, কপি করব অল্টা প্রেস করে। অল্টা প্রেস করলে একটা কপি হয়, উপরেরটাই আরেকটা কপি চলে আসে। আচ্ছা, এটাকে এই যে চারটা কোণা দেখছেন, এই যে চার কোণ, এই কোণায় আসলে কিন্তু এটাকে রোটেট করার মতো একটা অপশন চলে আসে। মাউস দিয়ে যদি ঘুরান রোটেট হবে, শিফট ধরে রাখেন, শিফট ধরে রাখলে সমানভাবে রোটেট হবে। ঠিক আছে, শিফটের কাজই হলো সমানভাবে রোটেট করা। অনেক কাজ আছে শিফটের, এগুলো আমি পরে আলোচনা করব। তো এটাকে আপনার ঠিক জায়গা মতো বসে দিতে হবে। ঠিক আছে, তো এখানে একটু একটু ডিজাইন রয়েছে, তো আমি একটু মাউস দিয়ে শুধুমাত্র একটু ড্র্যাগ করে দিই যাতে অতটা না লাগে। একদম অ্যাকুরেট তার মানে করা যায় না, যদি আপনি হাতে সময় থাকে আপনার, তাহলে একদম অ্যাকুরেট করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে জাস্ট একটা বসে দিলাম। এখন আমি নিচের কালারটা হলো ব্ল্যাক,
ব্ল্যাক কালার কখনো পিক করে নেবেন না। যেহেতু আপনি এটা প্রিন্টের জন্য ব্যবহার করবেন, জার্সি প্রিন্টের জন্য ব্যবহার করবেন, সেহেতু এটা ব্ল্যাক কালার কখনো পিক করে নেবেন না। ব্ল্যাক কালার, আপনার বিশেষ করে মেরুন কালার, নেভি কালার, এইসব কালার কখনো পিক করে নিলে মানে অ্যাকুরেট কালার আসে না। তো ব্ল্যাক কালারের কোড ব্যবহার করবেন। ব্ল্যাক কালার অনেক মেশিনে আপনার মূলত শুধুমাত্র কে এটাকে 100 মানে 100, এটা 100 দিলে অনেক অনেক মেশিনের কালার চলে আসে ব্ল্যাক, ভালো কালার। তবে যদি আপনি একটু ডার্কনেসটা চান, ডার্কনেসটা চাইলে এখানে প্রত্যেকটা 50 50 50 প্রতিটা 50 করে দিবেন। প্রতিটা সিএম ওয়াই এই তিনটা কালারই 50 50 করে দিবেন এবং ব্ল্যাকটা সবসময় 100 রাখবেন। এই ব্ল্যাক যখন 90 এরকম করে দেবেন তখন কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যায়। তাই ব্ল্যাকটা সবসময় 100 দিবেন, কালারটা কিন্তু সুন্দর সুন্দর আসবে। তো এখন আমার যে কাজটা হলো, নিচের অবজেক্ট, নিচের শেপগুলো আমি বানালাম, উপরের শেপটা বানালাম। এই দুইটাকে একসাথে ধরবো কিভাবে? এই একটা ধরলাম, এটাকে ধরতে গেলে তো এটা আবার ছুটে যায়, তো এটাও ধরলাম, এটাও ধরলাম। কিভাবে ধরবো? এটা ধরার পরে শিফট ধরে রেখে যদি এটা ধরি তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়। আচ্ছা, সিলেক্ট হওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল 3 প্রেস করে হাইড করব। কন্ট্রোল 2 প্রেস করলে লক হয়, কন্ট্রোল 3 প্রেস করলে হাইড হয়, ঠিক আছে? আচ্ছা, হাইড করলাম, হাইড করলে তারপরে আমার ভিতরের যে কাজটা সেই কাজটা আমি করব, আর তেমন কিছু না। আচ্ছা, ভিতরের কাজটা আপনি দুইভাবে বানাতে পারেন। দুইভাবে যেমন অনেকে আছে, আপনি এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিয়ে এই যে এভাবে 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 অনেক সময় কাজটা করে অনেকে, মানে একটা বড় নিলাম, বড় নিয়ে এটাকে ছোট আর নিচেটা বড়, এই দুইটা একসাথে ধরে পরে ব্লেন্ড করে। ব্লেন্ড করলেও অনেকভাবে করা যায়। আর সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা আজকে বলি, কারণ আমরা সিম্পলের দিকেই থাকবো। সবচেয়ে সহজ পদ্ধতি হলো পেন টুল নেবেন, নিয়ে শুধুমাত্র আমি শেপটা বানাবো, ঠিক আছে? তো এখান থেকে এখানে একটু মোটা হবে, হ্যাঁ, একটু মোটা করলাম, এই যে। আর ধরেন এটাকে একটু উপরের দিকে দেই যতটুকু, হ্যাঁ, ঠিক আছে। এটা দেওয়ার পরে এটা কি আমি এভাবে নিচের দিকে অল্টা প্রেস করে আরেকটা কপি করব। তো যেহেতু একবার কপি করলাম, কন্ট্রোল D প্রেস করলে এটা রিপিট হয়। আমি যে কাজটা করব সেটার পরবর্তীতে যদি আমি কন্ট্রোল D প্রেস করি তাহলে সেটা রিপিট হবে। তো আমি যেহেতু এবার অল্টা প্রেস করে একটা কপি করলাম, এখন যদি আমি কন্ট্রোল D প্রেস করি তাহলে সেটা রিপিট হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো আমরা অনেক সময় এভাবে করি, এভাবে মানে শিফট ধরে না রেখে শুধুমাত্র অল্টা প্রেস করে আমি শুধু কপি করতে যাই। এভাবে করে পরে যদি আমি কন্ট্রোল D দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা কিন্তু এই মেইন ডিজাইনের মেইন ব্যাকগ্রাউন্ড থেকে সরে গেছে। তো এভাবে না করে শিফট ধরে রাখতে হবে। এই যে শিফট ধরে রাখলে এটা সমানভাবে আসবে, ঠিক আছে? এই যে সমানভাবে আসলো। এখন আমি কন্ট্রোল D প্রেস করে এটা নিচের দিকে যাবে, নিচের দিকে সমানভাবে যাবে, হ্যাঁ। আমার এতটুকু লাগবে না, আমার যতটুকু লাগবে ততটুকু নিলাম, নিয়ে এখানে আমি এটা বসে দিলাম, ওকে। এখন এই পুরোটা আবার কি করব, কন্ট্রোল G প্রেস করে গ্রুপ করে দিব। তো গ্রুপ করার পরে আমার আরেকটা কাজ হলো কি, এটাকে আরেকটা কপি করব অল্টা প্রেস করে। তো কপি করে দেওয়ার পরে এটাকে আমি এভাবে ঘুরে দিলাম, হ্যাঁ, ঘুরিয়ে দিয়ে এখানে আরেকটা টুলসের কাজে আমাদের চলে আসবে। ও প্রেস করলে এখান থেকে রিফ্লেক্ট টুলটা কাজ করবে, ঠিক আছে? তো ও প্রেস করে যদি আমি এন্টার দেই তাহলে এখানে 90 ডিগ্রি আপনার প্রথমে থাকবে না, আপনার অনেক কিছু মাইনাস প্লাস থাকতে পারে, ঠিক আছে? তো এখানে 90 ডিগ্রি থাকবে না, আমার এখানে 90 ডিগ্রি করে নেবেন আপনি। 90 ডিগ্রি করে দিয়ে ওকে প্রেস করে দেবেন। তো প্রেস করলে এটাকে রিফ্লেক্ট হয়ে গেল। তো আমার কিন্তু সেই ডিজাইনটা চলে আসবে এখানে, কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আমাদের, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই ডিজাইনটা কিন্তু চলে আসলো। এখন এটা শুধুমাত্র কালারটা দিলেই ঠিক হয়ে যাবে। তো দুইটাকে একসাথে ধরে আমি গ্রুপ করে দিব। আচ্ছা, গ্রুপ করে দেওয়ার পরে এটার কালারটা আমি এখান থেকে একটু পিক করে নিই, এই কমলা কালারটা। আর পিক করে নেওয়ার যে কালারটা, সেই কালারটা কখনো ইউজ করবেন না, এখান থেকে কালারটা আপনি পাল্টে নেবেন। তো 50 আর 100, ঠিক আছে? এখন আমি কন্ট্রোল-অল্টা-3 প্রেস করলে আমার যেই কালার, যেই প্যাটার্নগুলো আমি হাইড করেছিলাম, যেই শেপগুলো আমি হাইড করেছিলাম সেই শেপগুলো চলে আসলো কন্ট্রোল-অল্টা-3 প্রেস করলে। আর এটা দেখুন আপনার এই যে এই ডিজাইনটা নিচে চলে গেছে, কিন্তু আমার ডিজাইনটা হবে মূলত কি উপরে। তো কন্ট্রোল-শিফট কি প্রেস করলে রাইট কি ব্র্যাকেট কি প্রেস করলে এটা উপরে চলে আসলো। এখন
কাজ হলো সবগুলো একসাথে ধরবো, একসাথে ধরে আমি Ctrl+3 প্রেস করে হাইড করে দিব। এখানেই লেয়ারের কাজটা অনেক বেশি ইউজ হয়, এটা একটা কথা বলে রাখি। এই জায়গাটাতেই লেয়ারের কাজ বেশি ইউজ হয়, কিন্তু আমার যেহেতু আমি কিবোর্ডের শর্টকাট ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার লেয়ারসটা লাগতেছে না। তো লেয়ারসটা আমার এখানে যে কাজটা আমি করতেছি সেটা হলো শুধুমাত্র হাইড করে আমি আমার যে কাজটুকু প্রয়োজন সেই কাজটুকু আমি করলাম। তো আমি কি করব, এই একটা রেক্টেঙ্গল নিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে 22/31 ওকে প্রেস করে দেব। আর এটাকে কালারটা দিব আমার এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, ব্যাকগ্রাউন্ডে হলো ব্ল্যাক কালার ইউজ করবো আমি, ঠিক আছে। 50 50 50 আর নিচে হলো 100। তো এই ব্ল্যাক কালারটা আমি একদম প্যাটার্নের নিচে দিয়ে একদম নিচে দিয়ে দিব। এটা যেহেতু একদম উপরে আছে, তো আমি একদম সবার নিচে দিব। ব্যাকগ্রাউন্ড সবসময় কি একদম পিছনে থাকে, তো ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে দেওয়ার জন্য Ctrl+Shift+Left চাপলে একদম নিচে চলে যায়। আচ্ছা, নিচে চলে যাওয়ার পরে এখন আমি Ctrl+Alt+2, এখানে এই জিনিসটা ক্লিয়ার করি। Ctrl+2 প্রেস করলে কি হয়, লক হয়। Ctrl+3 প্রেস করলে হাইড হয়। Ctrl+Alt+2 প্রেস করলে কি হয়, আনলক হয়। Ctrl+Alt+3 প্রেস করলে আনহাইড হয়, ঠিক আছে। তো Ctrl+Alt+2 প্রেস করলাম, আমার সব যেগুলো লক করলাম সেই লকগুলো ছেড়ে গেল, আনলক হয়ে গেল। এটাকে আমি একটু বাইরে নিই বা ডিলিট করে দিই। Ctrl+Alt+3 প্রেস করলাম, আমার যে ডিজাইনগুলো ছিল এই ডিজাইনগুলো চলে আসলো। আর দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিট। হ্যাঁ, এখন নিচে যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে আমার পুরো ডিজাইনটা মাস্কিং করব। এই কাজটায় অনেকেই আটকে যায়, অনেকেই খালি প্রশ্ন করে যে এটা কিভাবে করেন, এটা কিভাবে হয়। তো এটা কয়েকভাবেই করা যায়, আপনিও করতে পারেন। হয় একটা কপি করে দিয়ে সবার উপরে নিয়ে আসেন, Ctrl+Shift+Right চেপে উপরে নিয়ে এসে এই যে এটা সমানভাবে বসিয়ে পুরোটা একসাথে ধরে Ctrl+7 প্রেস করে করতে পারেন, বা রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে পারেন। ক্লিক মাস্ক হয়ে গেছে, আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এটাই আরেকভাবে করতে পারেন, সেটা হলো আমি এটা উপরে ডিলিট করে দিই। নিচের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই কালারটা শুধুমাত্র একটা কপি করবেন, Ctrl+C প্রেস করে কপি করবেন। কপি করে Ctrl+F যদি প্রেস করেন, এটা পেস্ট ইন প্লেস, অর্থাৎ যেখানে কপি করলেন সেখানেই পেস্ট করে দিবে। এই পেস্ট ইন প্লেসটা করে এটাকে আপনি উপরে নিয়ে আসবেন, অর্থাৎ আপনার নিচে কিন্তু এখন দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, তো যে কোনো একটাকে উপরে নিয়ে আসবেন Ctrl+Shift+Right চেপে। তো উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিলাম, শেষ, আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এভাবে কিন্তু প্রতিটা ডিজাইনের স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। এখন মূলত যে কাজটা, সেই কাজটা হলো আপনার যেই সাবলিমেশন ফ্যাক্টরিতে এটা প্রিন্ট হবে, সেই প্রিন্টের ফ্যাক্টরিতে তাদের নিজস্ব প্যাটার্ন থাকে, তাদের নিজস্ব আপনার সাবলিমেশন প্যাটার্ন থাকে। সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এটা কাট আউট করে প্রিন্টে দিতে হয়। অর্থাৎ প্রিন্টে দেওয়ার আগে তো লোগো, নাম্বার এগুলো ইউজ হয়, তো সেই প্যাটার্নটা আমাদের আগে লাগবে। তো আমাদের কাছে প্যাটার্ন আছে, অবশ্যই আমাদের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আর কি প্যাটার্ন করা দেখালাম না। প্যাটার্নটাও একই নিয়ম, প্যাটার্নটা উপরে নেবেন, উপরে নিয়ে দুইটা একসাথে ধরে Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিবেন। এভাবে কিন্তু প্যাটার্নটা করে। আর আরেকটা কাজ হলো, সেটা হলো লোগোর পজিশন, নাম্বার পজিশন, এসব নিয়ে আমাদের অনেক ভিডিও আছে আগের, সেগুলো কিন্তু দেখতে পারেন। আশা করি সামনের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, তাই আর কি এখানে দেখালাম না। তো অবশ্যই ভিডিওতে কোথাও কোনো জায়গায় যদি এখনো বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। আর এরকম একদম শুরু থেকে যে সিরিজটা আমরা চালু করছি, সেই সিরিজটা কিন্তু আপনারা শুরু থেকে দেখবেন, এবং কোথায় কি কাজগুলো হবে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি এইসব ভিডিওতে। সেগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও বানানোর চেষ্টা আছি। যেহেতু আমার নতুন সেটআপ নিয়ে কাজ করছি, সবাই অবশ্যই দোয়া করবেন। তো আজ কিন্তু এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো আজ কিন্তু এই পর্যন্ত না, তো আপাতত এখান থেকে কিন্তু বিদায় নিচ্ছি। কোথাও পুরো জার্সিটা কিন্তু মেক করে দেখালাম ডিজাইনটা।
এবং যেই টুলসগুলো আমি ইউজ করলাম সেই সব টুলস কিন্তু অবশ্যই নোট করে রাখবেন। অর্থাৎ একটা সিম্পল ডিজাইন বা মিডিয়াম ডিজাইন জার্সি ডিজাইন করতে গেলে কি কি টুলসগুলো আপনার ইউজ হয় এবং কি কি অপশন মেনুগুলো আমি ইউজ করলাম। অর্থাৎ প্রথমে তো আপনি ঘাবড়ে যাবেন যে এত কিছু কি, এখানে অনেক কিছু যে টাইপে সিলেক্টে অনেক কিছু দেখতে পেলাম, তেমন দেখার কোনো প্রয়োজনই নাই। আপনাকে আমি যেটা বললাম, একটা ডিজাইন সিম্পল একটা ডিজাইন করার জন্য যে অপশনগুলো রাখবেন সেই অপশনগুলো সামনে রাখবেন। সেসব অপশনগুলো সামনে রেখে কীভাবে কাজগুলো করলাম সেগুলো তো অবশ্যই দেখলেন এবং নোট করে রাখবেন যে কোনটা পর কোনটা কাজ হচ্ছে, কোনটা কিভাবে করতে হয়, এগুলো মাথায় রাখলে এবং টানা কয়েক সপ্তাহ একটু চর্চা করলে কিন্তু আপনিও এরকম একটা ডিজাইন মেক করে ফেলতে পারবেন। তো অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।